আচ্ছা, আমাদের মনে হয় রেকর্ডিংটা 40 মিনিট হয়ে গেছে। এটা বেসিক হয়ে গেছে, আবার এটাকে রিনিউ করতে হবে। তো আমরা শুরু করি তাড়াতাড়ি। ঠিক আছে, তো আশা করি সবাই দেখতেছেন। আমাদের প্রথম একটা আমরা করেছিলাম, ফিনান্সিয়াল জিকের একটা পিডিএফ অলরেডি বা ক্লাস নিয়েছি। তো আজকের ক্লাসটা হচ্ছে গিয়ে ফাংশনস অফ ব্যাংকস কোম্পানি লজ অ্যান্ড এমএল। এমএল মানে মানি লন্ডারিং। আর হচ্ছে গিয়ে এরপর আমরা একটা ফিক্সড জিকের পিডিএফ দেখবো, একটা রিসেন্ট জিকের পিডিএফ দেখবো। এরপরে হচ্ছে গিয়ে আমরা আপনার দুইটা ভিডিও দেখবো। এই দেখি আজকে কত দূর যে আমি আজকে অনেক কিছুই পড়াতে যাচ্ছি, কারণ যেহেতু সময় বেশি নেই। আবার পরীক্ষার ডেট পিছালেও আমাদের পড়ালেখা একটু জিকে রিলেটেড আগায় থাকতে হবে। দুই একটা ক্লাস মিস গেছে, মাঝখান দিয়ে আমি আরো একটা ক্লাস নিব, আর ওইটা আপনাদের জানাই দিব আমি। সো শুরু করি। ফাংশনস অফ ব্যাংকস কোম্পানি লজ অ্যান্ড মানি লন্ডারিং মানে এমএল। ওকে, যেমন আমি আপনার ব্রাঞ্চ ম্যানেজার, আমি কিন্তু ব্যামেলকো মানে ব্রাঞ্চ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার। যারা ম্যানেজার থাকে তাদের এটা ব্যামেলকো বানায়, আমাদের যারা সিনিয়র তারা ক্যামেলকো হয়, এরকম করে। আচ্ছা, আমরা দেখি, ওগুলো আমরা পরে ডিসকাস করব। ওকে, প্রথমে আসেন সেন্ট্রাল ব্যাংকস কি কি আছে আমরা জেনে নিই কিছু অবজেক্টিভের জন্য। দ্য রিস্ক ব্যাংক অফ সুইডেন, দ্য ফার্স্ট সেন্ট্রাল ব্যাংক ইন দ্য হিস্ট্রি। দ্য ব্যাংক অফ ইংল্যান্ড, 1694 সালে হয়েছে ইউকে, এটা মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলে এটাকে। ফেডারেল রিজার্ভ সিস্টেম, ইউএস এর। দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ পাকিস্তান, বাংলাদেশ ব্যাংক। এগুলো হচ্ছে গিয়ে মোস্ট কমন এবং ইম্পর্টেন্ট কিছু সেন্ট্রাল ব্যাংকের নাম। ঠিক আছে, ওকে। বাংলাদেশ ব্যাংক রিলেটেড আমরা একটু যদি দেখি, বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক হিসেবে কাজ করে, এবং আপনার এটা ডেপুটি গভর্নর, অফিস অফ দ্য ডেপুটি গভর্নর অফ দি দেন স্টেট ব্যাংক অফ পাকিস্তান ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের আগের নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান, পূর্ব নামটা। হ্যাঁ, এটা 16 ডিসেম্বর 1971 সালে যখন বিজয় হয় তখনই এই ব্যাংকের নামকরণ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক এস্টাবলিশ অ্যাজ এ ফুল ফ্লেজ সেন্ট্রাল ব্যাংক, যেটার নাম্বার হচ্ছে গিয়ে, আর্টিকেল নাম্বার হচ্ছে গিয়ে 127, 1972 সাল, যেটা হেড অফিস মতিঝিল, ঢাকা, আমরা সবাই জানি। আর বাংলাদেশ ব্যাংকের রাইট নাও 50 থেকে 60টা ডিভিশনস আছে এবং 10টা ব্রাঞ্চ অফিস আছে 10টা ডিস্ট্রিক্টে। তবে 10টা ডিস্ট্রিক্টের ব্রাঞ্চ থাকলেও ঢাকায় দুইটা আছে, একটা হচ্ছে গিয়ে মতিঝিলে, একটা হচ্ছে গিয়ে সদরঘাট, একেবারে অ্যাডজাসেন্ট টু দ্য জগন্নাথ ইউনিভার্সিটি। চিটাগাং, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, বগুড়া, রংপুর অ্যান্ড ময়মনসিংহ আছে। ওকে, functions of central bank very important for viva, and very important for written, very important for preli also. So সেন্ট্রাল ব্যাংকের কাজ কি, বা আসলে সেন্ট্রাল ব্যাংক কি করে, একদম শর্টকাটে যদি আমরা জানতে চাই, আমাদের অনেক পড়া কিন্তু এখানে, কিন্তু আমরা সব পড়তে যাব না, আমরা শুধু শর্টকাটে একটু পড়বো, যেগুলো আর কি ভাইভায় বা পরীক্ষা আসার মতো। যেমন সে ইস্যু করে নোট এবং কয়েন। সেন্ট্রাল ব্যাংক হোল্ডস গোল্ড, সিলভার, ফরেন কারেন্সি, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোটস ইন কাস্টাডি এগেনস্ট নোট ইস্যু। নোটটা ইস্যু যে করে, এটা ইস্যু করার টাকা পায় কই, এই যে এইসব কাস্টাডি নিয়ে তারা করে। With the exception of 1 টাকা, 2 টাকা, 5 টাকা notes and coins which are issued by government, the bank is responsible for issuing currency notes. তার মানে কি, সরকারি নোট হচ্ছে গিয়ে 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা, এবং কয়েন গুলা, এগুলো হচ্ছে গিয়ে সরকারি বা নোট এবং মুদ্রা। কিন্তু বাকি সকল কারেন্সি নোটস হচ্ছে গিয়ে বাংলাদেশ ব্যাংক ইস্যু করে। 2, 5 টাকা হচ্ছে গিয়ে ফিনান্স মিনিস্ট্রি, ঠিক আছে, অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ সচিবের সাইন করে এই 2, 5 টাকা ইয়া করা হয়। ফাংশনস অ্যাজ গভর্নমেন্ট এজেন্ট, তারা আসলে গভর্নমেন্টের এজেন্ট হিসেবে কাজ করে। ব্যাংক অফ দ্য গভর্নমেন্টের ব্যাংক হিসেবে কাজ করে। ব্যাংকার্স ব্যাংক মানে যত ব্যাংক আছে সবার ব্যাংক এটা। কেন? কারণ যে কোনো ব্যাংক যখন লিকুইডিটি ক্রাইসিসে পড়ে বা টাকা দরকার হয় তখন বাংলাদেশ ব্যাংকের থেকে ধার চায়। ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট, এটা মনে হচ্ছে গিয়ে শেষ আশ্রয়স্থল। মানে যখন কোনো ব্যাংক কোনোভাবেই টাকা পাবে না তখন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা পাবে।
মনিটরি অথরিটি, অবশ্যই তারা মনিটরি অথরিটি, সকল ব্যাংকের তারা মনিটর করে কে কোন ব্যাংক কেমন আছে, এজন্য অডিট হয়। ক্রেডিট কন্ট্রোল, ক্রেডিট কন্ট্রোল হচ্ছে গিয়ে ঋণ খেলাপি যাতে না হয়, ঋণ কিভাবে দেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে এরকম। এই ক্রেডিট কন্ট্রোল আবার দুইটা পার্ট আছে, একটা ডিরেক্ট আর কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল, যেটা কিনা ওপেন মার্কেট অপারেশনস, দ্য ব্যাংক রেট পলিসি, ভ্যারিয়েশন ইন ক্যাশ রিজার্ভস, এইরকম কিছু আছে, এগুলো আপনাদের পড়ার দরকার নেই, এত ডিটেল আসবে না। বলবে যে যে কোনো দুটো ফাংশন লেখো সেন্ট্রাল ব্যাংকের, তখন আপনি যে কোনো দুইটা লিখে দিবেন। আরেকটা হচ্ছে গিয়ে ক্রেডিট কন্ট্রোলে ইনডিরেক্ট আর কোয়ালিটেটিভ মেথডস, রেশনিং অফ ক্রেডিট, ডিরেক্ট অ্যাকশন, মোরাল পারসুয়েশন, এগুলো আর কি জাস্ট মেমোরাইজিং এর জন্য, এগুলো মুখস্থ করার দরকার নাই, এগুলো অনেক কিছুই আছে। আচ্ছা, 8 নাম্বার হচ্ছে গিয়ে ক্লিয়ারিং হাউস ব্যাচ। ব্যাচ মানে হচ্ছে গিয়ে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস, এই যে এটা, এটা অ্যাব্রিভিয়েশন আছে, এগুলো আমরা পরে দেখব। এক্সচেঞ্জ কন্ট্রোল লাইসেন্সিং অথরিটি, মানে ওরা লাইসেন্সও দেয়, যে কোনো ফিনান্স ইনস্টিটিউশনকে ওরা লাইসেন্স দেয়, ঠিক আছে। ওকে, আবার এক্সচেঞ্জ কন্ট্রোল করে মানে ফরেন কারেন্সি বা ফরেন এক্সচেঞ্জ ওরা ওদের মাধ্যমে করে। ক্রেডিট ইনফরমেশন, সিআইবি বলে যেটাকে, যেমন কেউ লোন নিতে আসলো, তার কি বাংলাদেশে আর কোনো ব্যাংকে লোন আছে কিনা, সেটার জন্য আমরা একটা সিআইবি সার্চ করি। ক্রেডিট ইনফরমেশন ব্যুরো মানে বাংলাদেশ ব্যাংকে আমরা সার্চ করি যে তার নামে কোনো ঋণ আছে কিনা, সেটা খেলাপি হোক নন খেলাপি হোক আছে কিনা, সেটাকে বলা হয় সিআইবি। ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এক্সেট্রা, রেগুলেটর, যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের রেগুলেশন বা রেগুলেটর হিসেবে এটা বা সুপারভাইজার হিসেবে কাজ করে। ফাংশনস অফ কমার্শিয়াল ব্যাংক, ফাংশনস অফ কমার্শিয়াল ব্যাংক মানে হচ্ছে গিয়ে অন্যান্য ব্যাংক সেন্ট্রাল ব্যাংক বাদে। আমরা কিন্তু আমার প্রতিটা লেকচারে কিন্তু অনেক শর্টকাট, সো আপনারা আবার অন্যরকম ভাববেন না, আমি খুবই কম পড়াতে ভালোবাসি এবং কম পড়ছিও নিজে, তো আমি চাই আপনারা ক্লাসেই সব পড়া শেষ করে ফেলেন। আচ্ছা, ফাংশনস অফ কমার্শিয়াল ব্যাংক, এটা মাঝে মাঝে চায় যে তুমি যে সোনালীকে ফার্স্ট চয়েস দিয়েছো বা আপনি যে রূপালীকে ফার্স্ট চয়েস দিয়েছেন, দেখি এটার কমার্শিয়াল ব্যাংক না নন কমার্শিয়াল ব্যাংক, এটা আগে জিজ্ঞেস করবে, তারপর হচ্ছে দেখি বলেন তো কমার্শিয়াল ব্যাংকের কিছু কাজ। Commercial banks function can be categorized into two types. One, primary or principal functions, secondary or ancillary functions. Primary or principal functions of a commercial bank are of three types. এটা আবার তিন রকম। কি কি? Acceptance of deposit, 100% ডিপোজিট গ্রহণ করে ব্যাংক, ল্যান্ডিং মানে ঋণ দেয়, এবং ইনভেস্ট করে আবার কোথাও কোথাও আবার ইনভেস্ট করতে পারে, যেমন পদ্মা সেতুতে ইনভেস্টমেন্ট আছে সোনালী ব্যাংকের, মেট্রো রেল আছে এরকম। আবার ক্রেডিট ক্রিয়েশন করে মানে ঋণ সৃষ্টি করে, স্বাভাবিক ঋণ দিলে তো ঋণ সৃষ্টি হবেই। ফরেন ট্রেডও করে তারা, ফিন্যান্সিং, এই যে এলসি যেটা সেটা করে। আচ্ছা, ইম্পোর্ট ফিন্যান্স, ফিন্যান্সিং ফরেন ট্রেডের মধ্যে দুই রকম ফিন্যান্স আছে, একটা হচ্ছে কি ইম্পোর্ট ফিন্যান্স, লেটার অফ ক্রেডিট ইস্যুইং বা ইম্পোর্টিং লেটার অফ ক্রেডিট এলসি। এরপর হচ্ছে গিয়ে পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্সিং, যেমন এলআইএম, এলটিআর, এক্স্যাক্টলি। এলআইএম হচ্ছে গিয়ে লেটার অফ ইম্পোর্টেড মার্চেন্ডাইজ। হ্যাঁ, ইম্পোর্টেড মার্চেন্ডাইজ মানে হচ্ছে গিয়ে কোনো ইম্পোর্ট মার্চেন্ডাইজ বা মার্চেন্ট প্রোডাক্ট নিয়ে আসতে চাইলে তখন একটা লেটার ইস্যু করা যায় উইদাউট ক্যাশ, সেটাকে লিম বলে। আর এলটিআর হচ্ছে লেটার অফ ট্রাস্ট রিসিপ্ট, মানে লেটার অফ ট্রাস্ট রিসিপ্ট হচ্ছে গিয়ে আপনাকে এলসি দিলাম, আপনার টাকা নাই, আমি আপনাকে এলটিআর একটা লোন দিব, লোন অফ ট্রাস্ট রিসিপ্ট, একটা আপনার এই বিশ্বাসের উপর আমি আপনাকে একটা লোন দিব, যাতে আপনি আপনার মাল বা আপনার পণ্য ছাড়াতে পারেন শিপমেন্ট থেকে, তারপর আপনি শিপমেন্টের ওই মাল বেচে আমার টাকা দিবেন, এটাকে বলা এলটিআর। এক্সপোর্ট ফিনান্সিং হচ্ছে ইম্পোর্ট হচ্ছে গিয়ে আনা, এক্সপোর্ট মানে দেওয়া, আমার দেশ থেকে বাইরের দেশে যাওয়াকে এক্সপোর্ট বলে, আর ওই দেশ থেকে আনাকে ইম্পোর্ট বলে। সো প্রি শিপমেন্ট এক্সপোর্ট ফিনান্সিং, পোস্ট শিপমেন্ট এক্সপোর্ট, এগুলা হচ্ছে কি অনেক ডিটেলের ব্যাপার আছে, এত কিছু আসলে আমাদের পরীক্ষায় আসবে না। আসেন কিছু ইন্ডেমনিটি বন্ডের ব্যাপারে একটা কথা বলি। ইন্ডেমনিটি বন্ড খুবই ইম্পর্টেন্ট রাইট নাও, এখনকার এই যে ট্রেন্ডিং ফাইন্যান্সিয়াল নলেজের মধ্যে। ইন্ডেমনিটি বন্ড কখন লাগে? ইন্ডেমনিটি বন্ড লাগে মনে করেন কেউ চেক হারায় ফেললো, এখন এই চেকটা অন্য কোনো বাজে জায়গায় বা কোনো খারাপ জায়গায় বা কোনো ভুল জায়গায় যাতে ইউজ না হয়, সেজন্য যে চেক, যার মাধ্যমে চেক হারিয়েছে, সে একটা জিডি করবে থানায়, এরপরে ব্যাংকে এসে সেই জিডির কপি দিবে এবং ইনডেমনিটি বন্ডে সাইন করবে, 120 টাকায় সাইন করে সে আরেকটা চেক বই নিতে পারবে।
পরবর্তীতে যদি কোনো ওই চেক রিলেটেড কোনো ইস্যু হয় তখন সে বলতে পারবে এই যে দেখেন আমি ইনডেমনিটি বন্ড করেছিলাম। এছাড়াও ডিসিজড অ্যাকাউন্টে ইনডেমনিটি বন্ড লাগে, কেউ মারা গেলে তার পরিবারের একটা ইনডেমনিটি বন্ড লাগে, এক্সেট্রা এক্সেট্রা। সো এটা হচ্ছে কি আসলে কিছুই না, এটা হচ্ছে কি একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট। ধারা 124 অনুসারে, তার মানে ইনডেমনিটি বন্ডের ধারা হচ্ছে কি 124। আচ্ছা, এক সেকেন্ড। ধারা 124 অনুসারে যে চুক্তি দ্বারা এক পক্ষ অন্য পক্ষকে উক্ত ক্ষতির হাত থেকে রক্ষা করার অঙ্গীকার করে, মানে আমরা বেনিফিশিয়ারকে বলি যে আপনার চেক বই তো হারাইছে, আপনি একটা ইন্ডেমনিটি বন্ডে সাইন করেন যাতে পরবর্তীতে আপনি কোনো ক্ষতি বা বিপদের সম্মুখীন না হন ওই চেকের মাধ্যমে। তাকে ইন্ডেমনিটি বন্ড বা ক্ষতিপূরণ চুক্তি বলে এটা, ঠিক আছে? এটা যে কোনোখানেই হইতে পারে, এটা যে শুধু চেক রিলেটেড এরকম না, যে কোনো ইনডেমনিটি বন্ড। আপনি যদি আপনার ফ্রেন্ডের সাথে কোনো ব্যবসায় নামেন, আপনি তখন ইনডেমনিটি বন্ড একটা করে নিবেন। তাইলে আপনার কি হবে, যদি কোনোদিন ওই ব্যবসায় আপনার ফ্রেন্ডের জন্য লস খায় বা আপনাকে ঠকায়, তখন আপনি এইটা দিয়ে মামলা করতে পারবেন। ঠিক আছে? ওকে। এই চুক্তিতে দুটি পক্ষ থাকে, যে অঙ্গীকার করে তাকে বলা হয় ইনডেমনিফায়ার, আর বা প্রমিজার, যে প্রমিস করতেছে, যে অঙ্গীকার করে মানে আমার গ্রাহক। আর যার কাছে প্রতিশ্রুতি করা হয় যেমন ব্যাংক, তাকে বলা হয় ইনডেমনিফাইড বা প্রমিজি। ওকে। এই প্রমিজি প্রমিজার এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে, এবার কিন্তু ড্রয়ার ড্রই আসছে, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো হোয়াট ইজ লিয়েন? লিয়েন হচ্ছে গিয়ে, মনে করেন কেউ 1 লাখ টাকা ডিপোজিট করেছে, এখন তার ইমার্জেন্সি 50,000 টাকা লোন লাগবে, কিন্তু সে ওই ডিপোজিটটা ভাঙতে যাচ্ছে না। তখন আমরা তার এই এফডিআর এর যেই 1 লাখ টাকার যে ব্লকটা আমরা দিয়েছিলাম সেটা আমরা নিয়ে নিব, সেটাকে আমরা লিয়েন করে আমরা তাকে 50,000 টাকা দিব। এখন সে কোনোদিন ওই এফডিআরটা ভাঙতে পারবে না, যদি ভাঙে তাহলে তাকে লোনটা আগে পরিশোধ করতে হবে, সেজন্য আমরা ব্লকটাকে রেখে দিই। এটা ওয়ান কাইন্ড অফ মর্টগেজ, এটা ওয়ান কাইন্ড অফ মর্টগেজ। ওকে। ঋণের বিপরীতে জামানত হিসেবে, এই যে জামানত মানে মর্টগেজ, ঋণের বিপরীতে জামানত হিসেবে প্রদত্ত পণ্য ঋণ গ্রহীতা কর্তৃক ঋণ পরিশোধ না করা পর্যন্ত ব্যাংক গ্রহীতা তা আটকে রাখতে পারবে। যেমন আমরা আটকে রাখি, এটা যে কোনো বাড়ি টাড়িও আমরা লিয়েন করে রাখতে পারি। এই আটকে রাখার অধিকারকে বলা হয় লিয়েন। ক্লিয়ার? একদম সোজা বাংলায় বলতেছি, কিন্তু আমি কিন্তু ইংরেজিতে পড়াচ্ছি না। যাতে আমার কথা হচ্ছে কি, ইংরেজি বাংলা মেইন না, ইংরেজিতে আসলেও যাতে আপনি জিনিসটা বুঝে লিখতে পারেন। ওকে। তো যদি বাংলা না বলতেন তাহলে এতক্ষণ আপনারা অনেক কিছু বুঝতেন না। তার মানে কোনো কিছু ঋণ নেওয়ার, যেমন মনে করেন আপনি স্বর্ণ বন্ধক রাখে না, স্বর্ণ বন্ধক রেখে কিছু টাকা নেয় না, এটাকেই বলা হয় লিয়েন। এই যে আটকে রাখার অধিকারকে বলা হয় লিয়েন। ওকে। আরেকটা হচ্ছে সেট অফ, এটা আসলে কিছু না, এটা হচ্ছে একটা অর্থ সমন্বয়ের অধিকার। ইট ইজ নট ইম্পর্টেন্ট। প্লেজ, প্লেজ আগে ছিল এখন নাই। সেটা হচ্ছে ব্যাংক তার ঋণ গ্রহীতার নিকট থেকে জামানত বস্তু গ্রহণের বিপরীতে ঋণ প্রদান করে থাকে, মানে প্লেজ আগে ছিল এখন নাই, কারণ প্লেজে অনেক প্রবলেম আছে। যেমন মনে করেন একটা ফ্যাক্টরিতে 2,000 কোটি টাকার আহ, পণ্য আছে বা মজুদ মালামাল আছে, সেই 2,000 কোটি টাকার পণ্য ব্যাংক নিজের পাহারা দিবে, একটা দারোয়ান রাখবে। সেই 2,000 আহ 2,000 কোটি টাকার মাল বা যেটাই বলেন, সেই মালের বিপরীতে আপনাকে কিছু লোন দিবে। আর এই মালামাল গুলো হচ্ছে গিয়ে জামানত হিসেবে রাখবে। এখন আপনি বলতে পারেন স্যার মাল তো হচ্ছে গিয়ে গ্রাহকের, তাহলে ও সেল করবে কিভাবে? হ্যাঁ, এই সেল প্রতিবার সেল করার জন্য ব্যাংকের পারমিশন লাগবে, ব্যাংকের ছাড়পত্র লাগবে। তো এই জিনিসগুলো একটু কমপ্লিকেটেড ছিল এবং লংজিভিটি ছিল এইসব কাজে। এছাড়াও যে দারোয়ানকে ব্যাংক রাখতো, সে হচ্ছে গিয়ে এইসব মারিং কাটিং করে পালা যেত। তো এইসব প্লেজ এখন প্রায় জিরো, মানে বা নাই বললেই চলে। ঠিক আছে? তাও আপনি জেনে রাখেন, প্লেজ হচ্ছে গিয়ে মালামাল বন্ধক রেখে, লিয়েন হচ্ছে গিয়ে যে কোনো এফডিআর ব্লক বা জমি, আর প্লেজ হচ্ছে গিয়ে মালামাল। দেখেন জামানত বস্তু, বস্তু বলছে কেন, হ্যাঁ, মালামাল বা মনে করেন একটা গাড়ি বা এরকম কিছু গ্রহণের মাধ্যমে ঋণ প্রদান করে। এই যে আমানত হিসেবে স্থাবর স্থাবর পণ্য সামগ্রী কখনো কখনো ব্যাংকের জিম্মায় থাকে। হ্যাঁ, মাঝে মাঝে ওই যে যেই মালামাল নেয়, সেইটা যে জমির উপর, সেই জমিটাও বন্ধক রাখতে পারে ব্যাংক। ঠিক আছে? ঋণ পরিশোধ বা দায়ের শোধের নিরাপত্তার জন্য কোনো পণ্য সামগ্রী
জিম্মা বল বল জিম্মাকে বলা হয় বেলমেন্ট, রাখাকে প্লেজ বলে। ওকে, জিম্মাদারকে বন্ধকদাতা, এই যে ভালো করে দেখেন, বা পাওনার বলে। হোয়াট ইজ পাওনার এবং পাওনি? জিম্মাদারকে বলা হয় বন্ধকদাতা, মানে যে, মানে গ্রাহক, সোজা কথা। পাওনার হচ্ছে গিয়ে গ্রাহক, আর জিম্মা গ্রহীতা হচ্ছে গিয়ে ব্যাংক, বন্ধক গ্রহীতা পাওনি, ঠিক আছে। সো কয়েকটা জিনিস দেখলেন, ইমডেমনিফায়ার, ইমডেমনিফাইড, প্রমিজার বা প্রমিজি, তারপর হচ্ছে গিয়ে বেইলমেন্ট, পাওনার, পাওনি। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমি হাইলাইট করতেছি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। লিয়েন, এই। আচ্ছা, নেক্সট আসেন বিভিন্ন আইন, যেটা খুবই ইম্পর্টেন্ট এই ব্যাংকের এক্সামে এখন রাইট নাও, এই আইনগুলা থেকে পরীক্ষা আসতে পারে। খুবই খুবই ইম্পর্টেন্ট। অলরেডি 1991 সালে ব্যাংক কোম্পানি আইনের তা চলে আসছে কিন্তু প্রিলিতে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আসেন আমরা জেনে নিই কি কি আইন আছে। অনেক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো আমরা এখন দেখবো। সেটা হচ্ছে কি, এক চুক্তি আইন বা কন্ট্রাক্ট ল। 1872 সালে দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট, লকে, আইনকে ব্যাংকের ভাষায় ল না বলে অ্যাক্ট বলে। তাও আমি ল লিখেছি যাতে আপনি বুঝতে পারেন। দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। কোম্পানি আইন 1994, দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994, মানে পাবলিক লিমিটেড কোম্পানি না প্রাইভেট লিমিটেড কোম্পানি, এগুলা কেমন কি সেইগুলা, পিএলসি বলে না সেইটা। কোম্পানিজ অ্যাক্ট 1994, এই সালগুলা কিন্তু মনে রাখতে হবে 100%। কোম্পানি সংশোধন আইন হয়েছে আবার 2020 সালে, করোনার কালে। ব্যাংক কোম্পানি আইন 1991, দ্য ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991। ওকে, এরপর হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 খুবই খুবই ইম্পর্টেন্ট। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট তিনটা, আমরা এটা ডিটেল পড়বো সামনে। এটা তাও বলে নিই তিনটা। এক হচ্ছে গিয়ে চেক, দুই নাম্বার হচ্ছে গিয়ে প্রমিসারি নোট, যেটাকে সংক্ষেপে ডিমান্ড প্রমিসারি নোট বা ডিপি নোট বলে। তিন নাম্বার হচ্ছে গিয়ে বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে গিয়ে ফরেন এক্সচেঞ্জে কাজ হয়। ডিপি প্রমিসারি নোট হচ্ছে গিয়ে ঋণের, লোনে কাজ হয়। একটা হচ্ছে গিয়ে লোন অ্যান্ড অ্যাডভান্স। হোয়াট ইজ লোন? লোন হচ্ছে গিয়ে যেটা ডিমান্ড প্রমিসারি নোট, ওখানে কাজ হয়। আর ফরেন এক্সচেঞ্জ যেটা, সেটাতে হয় হচ্ছে গিয়ে বিল অফ এক্সচেঞ্জ। আর তিন নাম্বার হচ্ছে গিয়ে চেক, যেটা কিনা জিবি বা ক্যাশে ইউজড হয়। ওকে, সো এই তিনটে হচ্ছে গিয়ে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, মাইন্ড ইট। সম্পত্তি হস্তান্তর আইন 1882, দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882। সম্পত্তি হস্তান্তর আইন। স্টাম্প আইন, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু স্টাম্প আইন 1899, দ্য স্টাম্প অ্যাক্ট 1899। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908। অর্থ ঋণ আদালত আইন 2003। সবচেয়ে ইম্পর্টেন্ট, যখন কেউ ঋণ খেলাপি হয় তখন এই আদালতে মামলা করা হয়। এটার অনেকগুলো ফেজ আছে। সো অর্থ ঋণ আদালত আইন 2003। সরকারি দাবি আদায় আইন, পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট বলে এটাকে, 1913, 1913। আচ্ছা আসেন কোম্পানি আইনটা একটু আমরা দেখি। 1994, দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994। একদম শর্টকাটে সুন্দর করে আমরা দেখব। এগুলো অনেক ডিটেইল আছে, অনেক, মানে অনেক পড়ালেখা, কিন্তু এত পড়া তো আসলে আমাদের পড়ার দরকার নাই। পরীক্ষায় আসার মতো কিছু জিনিস আছে, সেটাই আমি এখানে আহ, বলেছি, আর কিছু না। ওকে, কোম্পানি আইন আবার সংশোধন হয়েছে 2020 সালে, যেটা আমরা অলরেডি দেখেছি। তো পরীক্ষায় যদি আসে ব্যাংক কোম্পানি আইন, তাহলে 1994 সাল দিয়ে আইসেন না, তাহলে কিন্তু ভুল। কেন? কারণ ব্যাংক কোম্পানি আইন হচ্ছে গিয়ে 1991, আর কোম্পানি আইন হচ্ছে গিয়ে 1994। মানে এই কোম্পানি আইনে ব্যাংক ছাড়া অন্যান্য কোম্পানিও আছে, আর এখানে শুধু ব্যাংক আছে। সো এই দুইটা কিন্তু গুলা ফেলেন না। ওকে, এই ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট এটা কিন্তু আসছিল পরীক্ষায়, তাই না? আচ্ছা, কোম্পানির অপরিহার্য কিছু উপাদান আছে, যেমন ক্রিয়েশন অফ ল, ডিস্টিংক্ট নেম, লিমিটেড অ্যাবিলিটি। এটা হচ্ছে যে কোনো দুই তিনটা পড়বেন, এটা পরীক্ষায় চলে আসতে পারে। যে কোনো দুই তিনটা, যে অপরিহার্য বা এসেনশিয়াল এলিমেন্টস কি কি, ইংরেজিতে যদি আসে বা ভাইভায় যদি ধরে, কোম্পানির বলেন তো কোম্পানিজ অ্যাক্ট কত সালে হয়েছে, বা সংশোধন কত সালে হয়েছে, বা এর দুইটা উপাদানের নাম, উপাদান বলেন তো। কি করতে পারে? সে ঋণ সৃষ্টি করতে পারে, সে স্বতন্ত্র নামে এটা হতে পারে, তার সীমাবদ্ধ কিছু দায় আছে, লিমিটেড লায়াবিলিটি, ভলান্টারি অর্গানাইজেশন, পারপেচুয়াল সাকসেশন, সেপারেশন অফ ওনারশিপ ফ্রম মাইগ্রেশন অথবা কন্ট্রোল, শেয়ার ক্যাপিটাল,
ট্রান্সফারেবিলিটি অফ শেয়ার, ওই যে শেয়ার বাজার যেটা হয়, কম্পালসারি রেজিস্ট্রেশন, 100% নিবন্ধন থাকতে হবে। বিধিবদ্ধ কিছু আয় আছে, মানে বিবিধ, মিসেলেনিয়াস লায়াবিলিটিস, কিছু সদস্য সংখ্যা থাকতে হবে, যে কোম্পানি কয়জন মিলে হবে, চেয়ারম্যান, এমডি, ডিরেক্টর, সদস্য, সদস্য সচিব, এই রিলেটেড। পরিচালক থাকতে হবে, সংখ্যা থাকতে হবে, ঠিক আছে, লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। ওকে, এই যে দেখেন, কোম্পানি থেকে যদি আমি দেখি, একটা হচ্ছে কি সীমিত অসীমিত দায় কোম্পানি, ধারা 5-এর সীমিত দায় কোম্পানি। সীমিত দায় কোম্পানি থেকে আবার দুইটা আছে, গ্যারান্টি বা প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায় কোম্পানি, শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানি, ধারা 5-এর ধারা 5-এর তে আবার চারটা আছে, যেমন পাবলিক লিমিটেড কোম্পানি, ধারা 2-এর সোজা কথা আপনাকে বলতে পারে পিএলসি বা পাবলিক লিমিটেড কোম্পানি ধারা কততম, তখন আপনাকে বলতে হবে ধারা 2-এর 1-এর প্রাইভেট লিমিটেড হচ্ছে গিয়ে 2-এর 1-এর আর এক ব্যক্তি কোম্পানি বা প্রোপ্রাইটারশিপ বলে না, নিজের একটাই দোকান, ধারা 2-এর তাহলে এটা 2-এর 1, আর এটা 2-এর 1-এর মাইন্ড ইট। কোম্পানি নামে হিসাব খুলতে প্রয়োজনীয় কাগজপত্র, এটা যখন আপনারা ব্যাংকার হবেন, যেহেতু সবাই ব্যাংকার হতে চান, বিশেষ ক্যাডারদের জন্য বলবো না, যারা ব্যাংকার হতে চান তাদের আসলে এই জিনিসগুলা এমনি জেনে যাবেন তখন। সো পাবলিক লিমিটেড কোম্পানি যদি হয়, তাহলে কি কি কাগজ লাগবে? এক, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, MOA বলে এটাকে। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, AOA বলে এটাকে। মানে এগুলাতে থাকবে পরিচালক সংখ্যা কয়টা, তারপর হচ্ছে গিয়ে শেয়ার সংখ্যা কয়টা, সদস্য কয়জন, কত বড়, কবে সৃষ্টি হয়েছে, কবে এটা প্রতিষ্ঠিত হয়েছে, কত বছর চলতেছে, এটার শেয়ারের প্রাইস কত, এরকম অনেক কিছু এগুলাতে লেখা থাকে, সবার সাইনও থাকে। আচ্ছা, আমাদের অলরেডি মিটিং টাইম আর 10 মিনিট আছে, তো আমরা এটা আগে শেষ করে ফেলি। সার্টিফিকেশন অফ ইনকর্পোরেশন, এটা হচ্ছে কি আপনি যে লিমিটেড কোম্পানি দিয়েছেন, এটা একটা সার্টিফিকেশন লাগবে, মানে চলার জন্য, ট্রেড লাইসেন্স টাইপ। সার্টিফিকেশন অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, এটা হচ্ছে কি যেদিন থেকে আপনি বিজনেস শুরু করবেন, কমেন্সমেন্ট মানে হচ্ছে কি শুরু করা, সেদিনের একটা সার্টিফিকেট লাগবে। রেজুলেশন অফ বোর্ড ডিরেক্টরস মিটিং, রেজুলেশন মানে কারা চেকে সাইন দিতে পারবে, কারা এই ডিসিশন নিতে পারবে, কারা ওই ডিসিশন নিতে পারবে, এই রকম কিছু পাওয়ার দেওয়ার জন্য একটা কিছু মিটিং হয়, সেই সব মিটিং এর রেজুলেশন হয় সেগুলা। আচ্ছা, প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি হয়, তাহলে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন একই রকম জিনিস লাগবে। এটাকে আবার দেখেন, কমেন্সমেন্ট অফ বিজনেসটা লাগে না এখানে। হুম, পাবলিক লিমিটেড মানে সরকারি প্রতিষ্ঠান খুললে, তো রেজুলেশন অফ বোর্ড এখানে ওই একটা জিনিসই লাগে না। আর এক ব্যক্তি কোম্পানিতে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন লাগে, আর্টিকেলস লাগে, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন লাগে, পরিচালক সবার রেজুলেশন, রেজুলেশন অফ বোর্ড মানে ওই একই। প্রাইভেট এবং এক ব্যক্তি কোম্পানি সেম। আচ্ছা, প্রাইভেট এবং পাবলিক এটা সবসময় পরীক্ষা আসে এখান থেকে, সো এটা একটু ভালো করে দেখেন। প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্য থাকতে হবে 2 জন এবং সর্বোচ্চ 50 জন। পাবলিক লিমিটেডে থাকতে হবে ন্যূনতম 7 জন, সর্বোচ্চ সদস্য দেওয়ার দ্বারা, সদস্য সংখ্যা দেওয়ার দ্বারা সীমাবদ্ধ, মানে যেটা সিলেক্ট হবে সেই অনুযায়ী, যে এর বেশি থাকতে পারবে না, ওটা রেজুলেশন অনুযায়ী। কমপক্ষে 2 জন উদ্যোক্তা এই ধরনের কোম্পানি গঠন করতে পারে, কমপক্ষে 7 জন, এটা তো আমরা দেখলাম। বিবরণ পত্র প্রকাশ করতে হয় না, আর এটা বিবরণ পত্র প্রকাশ করতে হয়। অবাধে শেয়ার হস্তান্তর করতে পারে না, এটা পারে। জনগণকে শেয়ার বা ঋণপত্র গ্রহণের জন্য আহ্বান জানাতে পারে না, এটা পারে। বিধিবদ্ধ সভা অনুষ্ঠানের দরকার নাই, অনুষ্ঠান করতেই হবে, এটা মানে ওই যে AGM বলে, অ্যানুয়াল জেনারেল মিটিং। আয় ব্যয় বা হিসাবপত্রের বিবরণী হিসাব নিরীক্ষকের কাছে দাঁড়িয়ে, মানে অডিট করার কোনো মানে দায়বদ্ধতা নাই, যে যেমনে পারে, কিন্তু এটার দায়বদ্ধতা 100% আছে, কারণ সরকারি কাজ তো এই জন্য। পরিচালকের সংখ্যা কমপক্ষে 2 জন, কমপক্ষে 3 জন। নামের সাথে লিমিটেড বা LTD ব্যবহার করতে হবে, নামের সাথে পাবলিক লিমিটেড কোম্পানি PLC ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। নিবন্ধন পাওয়ার পরপরই ব্যবসা শুরু করতে পারে, কারণ এদের কমেন্সমেন্ট অফ বিজনেস সার্টিফিকেট লাগবে না। নিবন্ধন পাওয়ার পর কার্যক্রম অনুমতিপত্র বা সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট নিয়ে ব্যবসা শুরু করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে পাবলিক লিমিটেডের একটু প্যারা। কোম্পানি অবলুপ্তি, এটা থেকে প্রশ্ন আসে, এজন্য আমি এটা রেখেছি। কোম্পানি আইনে 234 ধারা অনুযায়ী কোম্পানির অবলুপ্তি হতে পারে: এক, আদালত কর্তৃক, স্বেচ্ছাকৃতভাবে, আদালতের তত্ত্বাবধানে। আদালত কর্তৃক অবলুপ্তি হচ্ছে গিয়ে নিম্ন অবস্থায় আদালত কোম্পানি অবলুপ্ত করতে পারে, মানে কোম্পানি কিন্তু আসলে অবলুপ্ত হয় না, কিন্তু কিছু ধারা দিয়ে অবলুপ্ত করা যায়। আদালত কর্তৃক, স্বেচ্ছাকৃত, আদালতের তত্ত্বাবধানে।
কোম্পানি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করলে এটা অবলুপ্তি হয়ে যাবে। সংবিধিবদ্ধ সভা অনুষ্ঠান বা প্রতিবেদন দাখিলে ব্যর্থ হলেও যে এজিএম, অন্যান্য আইনগত কারণ দেখা দিলে, ঠিক আছে। আচ্ছা, ব্যাংক কোম্পানি আইন 1991, খুবই ইম্পর্টেন্ট এটা। এটা হয়েছে, এটার নাম হচ্ছে কি ব্যাংক কোম্পানি আইন 1991। এটা কার্যকর হচ্ছে 24 ফেব্রুয়ারি 1991 থেকে, এবং এর মোট ধারা 123টি। এই যে ব্যাংক কোম্পানি ল, আমরা আবার দেখি, এটা ব্যাংক কোম্পানি আইন 1991 নামে অভিহিত। 24 ফেব্রুয়ারি, সর্বমোট 123টি ধারা। কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন বাংলাদেশ ব্যাংক অর্ডার পিও নং 127 অফ 1972 সালের 127 ধারা অনুযায়ী আর্টিকেল 2 যেতে শিডিউলড ব্যাংক কথাটি ব্যবহৃত হয়েছে। সো ব্যাংক কোম্পানিতে যে আমরা যে বলি তফসিলি ব্যাংক বা শিডিউল ব্যাংক, এই শিডিউল ব্যাংক কথাটি ব্যবহৃত হয়েছে আর্টিকেল 2 যেতে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য কিন্তু। ব্যাংক কোম্পানি 1991 যেটা সাম্প্রতিক সংশোধন হয়েছে, সেটা হচ্ছে কি ইচ্ছাকৃত খেলাপি। ইচ্ছাকৃত খেলাপিদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ও ট্রেড লাইসেন্স বাতিল হয়েছে। এটা কিন্তু এই বছর হয়েছে এই সংশোধনটা। এক পরিবার থেকে সর্বোচ্চ কতজন পরিচালক থাকতে পারবে তার কঠোর নিয়ম। আগের নিয়ম অনুযায়ী এক পরিবার থেকে 4 জন থাকলেও এখন 2023 সালের, সরি এই বছর না, 2023 সালের সংশোধন অনুযায়ী, তবে এই বছরও একটা সংশোধন আসতেছে, হয়তো বাজেটের পর আসবে, তা কমিয়ে সর্বোচ্চ 3 জন করা হয়েছে। প্রস্তাবিত, এই যে দেখেন, প্রস্তাবিত 2025 সংশোধনী 2025 সালে খসড়া আইনে এই সংখ্যা আরো কমিয়ে, মানে পরিচালকের সংখ্যা আরো কমিয়ে 2 জন করা প্রস্তাব করা হয়েছে। পরিচালক পদের মেয়াদ, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তথ্য, এগুলা পরীক্ষা আসতে পারে। পরিচালক পদের মেয়াদ টানা 12 বছর থেকে কমিয়ে, আগে 12 বছর ছিল, এখন 6 বছর করার প্রস্তাব করা হয়েছে। এগুলো কিন্তু প্রস্তাব, এখনো অ্যাপ্লিকেবল না, হয়তো বাজেটে অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে। মানি লন্ডারিং দেখি আমরা, খুবই ইম্পর্টেন্ট মানি লন্ডারিং। সেটা হচ্ছে কি, আমি অনেক কিছু আছে মানি লন্ডারিং, কিন্তু আমি শর্টকাটে বলতেছি। অবৈধভাবে অর্জিত অর্থকে বৈধ অর্থ হিসেবে দেখানোর প্রক্রিয়াকে মানি লন্ডারিং বলে, আমরা সবাই জানি। যেমন মাদক ব্যবসা, চোরাচালান, দুর্নীতি, ঘুষ, কর ফাঁকি, জালিয়াতি, আরো আছে একটা হুন্ডি। মানি লন্ডারিং এর 3টি ধাপ আছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে প্লেসমেন্ট, অবৈধ অর্থ প্রথমবার ব্যাংক প্রতিষ্ঠানে প্রবেশ করানো। এই যদি প্রবেশ করায় ফেলেন ব্যাংকে, মনে করেন কিছু একটা ঘুষ টুস বা জালিয়াতি করে ব্যাংকে টাকা ঢুকায় ফেলছেন, এটাই মানি লন্ডারিং হয়ে গেছে। ব্যাংক ধরতে পারে নাই, প্লেসমেন্ট করে ফেলছে। উদাহরণ, চুরি, ডাকাতি, ঘুষ, মাদক ব্যবসায়ীতে অর্জিত অর্থ ব্যাংকে জমা করা। 2 নম্বর হচ্ছে লেয়ারিং, জটিল লেনদেনের মাধ্যমে অর্থের উৎস গোপন করা, মানে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্ট, আরেক অ্যাকাউন্ট থেকে আরেক ব্যাংক, আরেক ব্যাংক থেকে আরেক ব্যাংক, এমন ভাবে করবে যে আপনি বুঝতে পারবেন না। তো যাতে আপনি ওর উৎসটা কোথায় সেটা গোপন রাখছে, মানে কোত্থেকে এই টাকাটা আসছে সেটা যাতে কেউ না জানে। যেমন ইলেকট্রনিক ট্রান্সফার, যেমন এনপিএসবি বা বিএফটিএন বা বিদেশি ব্যাংক ড্রাফট, ট্রাভেলার্স চেক, একাধিক ব্যাংক হিসেবে অর্থ স্থানান্তর ইত্যাদি। ইন্ট্রিগেশন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ওদের জন্য, অবৈধ অর্থকে বৈধ অর্থ হিসেবে অর্থনীতিতে ফিরিয়ে আনা। বৈধ অর্থ হিসেবে অর্থনীতিতে ফিরিয়ে আনা, যেমন সম্পত্তি ক্রয় বিক্রয় কইরা, মনে করেন এই সম্পত্তিটা কিনছিলই অবৈধ টাকা দিয়ে, সেটা এখন ক্রয় বিক্রয় করে বৈধ করে ফেলছে, অর্থনীতিতে নিয়ে আসছে, গাড়ি করে করলে, তারপর বীমা পলিসি, কারখানা স্থাপন, এগুলা করলে কি হয়, সে ইন্টিগ্রেশন, মানে অর্থনীতিতে সে ইনভেস্টমেন্ট করে ফেললো জিনিসটা, তখন আপনি আর জীবনেও তাকে ধরতে পারবেন না। মানি লন্ডারিং প্রতিরোধে কিছু সংস্থা আছে, যেমন FATF, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, প্রতিষ্ঠা 1989 সাল, G7 দেশ সমূহ কর্তৃক প্রতিষ্ঠিত। এটা ভিয়েনা কনভেনশন হয়েছে 1988 সালে, তখন এটা মানে প্রতিষ্ঠিত হয়। এর কাজ হচ্ছে কি মাদক ও অবৈধ পাচার প্রতিরোধ। 2 নম্বর হচ্ছে কি এগমন্ট গ্রুপ, এরা হচ্ছে কি FIU সমূহের আন্তর্জাতিক সংগঠন। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, FIU মানে, প্রতিষ্ঠা 1995 সালে। বেসেল কমিটি আছে একটা, এরা ব্যাংক তদারকি বিষয়ক আন্তর্জাতিক কমিটি। IMF আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। IOSCO আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশনস। UNCAC আছে, ইউনাইটেড নেশনস কনভেনশন এগেনস্ট কারাপশন। BAFIU আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। কেউ কি কিছু বলবেন? হ্যাঁ, ডলার কম দামে কিনে বিক্রি করা, এগুলো মানি লন্ডারিং। ইয়েস, মানি লন্ডারিং এর অনেক ধাপ আছে। আচ্ছা, আমাদের 2 মিনিট আছে, তো আমরা আরেকটা লিংক দিব, সেটাতে আমরা ঢুকবো। এটা আগে একটু তাড়াতাড়ি পড়াই নি। এটা প্রতিষ্ঠা 2012 সালে বাংলাদেশ ব্যাংকের অধীনে। এগমন্ট গ্রুপের সদস্য 2023-13। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে ক্যামেলকো, যেটা আমি বলেছিলাম চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার, এটা বড় স্যাররা থাকে,
যেমন ক্যামেলকো থেকে ডি ক্যামেলকো ওয়ান, মানে ক্যামেলকো যদি এমডি হয়, ডি ক্যামেলকো ডিএমডি, ডি ক্যামেলকো টু আরেকজন ডিএমডি, এরপর ডিভিশনাল হেড হতে পারে, এরপর এরিয়া রিজনাল হেড হতে পারে। আর ব্রাঞ্চের যে ম্যানেজার তারা হচ্ছে ব্যামেলকো ব্রাঞ্চ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার। ডি ক্যামেলকো হচ্ছে ডেপুটি চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার। ওকে, ব্যাংক পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ 10টি তথ্য বলি। এমওএ চার্টার অফ কোম্পানি, এওএ ইন্টারনাল ম্যানেজমেন্ট রুলস, এমওএ মানে মেমোরেন্ডাম অফ আর্টিকেলস, এওএ হচ্ছে কি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, মানে ওরা কি হিসেবে আছে সেটা। ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991, অ্যাক্ট ইফেক্টিভ হয়েছে 24 ফেব্রুয়ারি। টোটাল সেকশনস 1 to 23, এগুলো খুবই ইম্পর্টেন্ট। মানি লন্ডারিং এর স্টেজ কি কি? প্লেসমেন্ট, লেয়ারিং, ইন্টিগ্রেশন। এফএটিএফ এস্টাবলিশ 1989 সালে, ভিয়েনা কনভেনশন 1988 সালে, বিএফআইইউ এস্টাবলিশড হয় 2012 সালে, বিএফআইইউ জয়েন্ট এগমন্ট গ্রুপ 2013 সালে। সো থ্যাংক ইউ। আমরা আরো কয়েকটা পিডিএফ দেখতেছি, আপনারা একটু গ্রুপেই থাকেন, আমি লিংক দিচ্ছি নতুন। বাই বাই।